বন্ধুরা, মুর্শিদাবাদ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সনদ। আজকের অন্যতম নিদর্শনশীল জায়গা হলো মুর্শিদাবাদের জগৎ শেঠের বাড়ি। আর এই জগৎ শেঠের বাড়ি যেমন সুপ্রাচীন ইতিহাসও আছে তার সঙ্গে কালো ইতিহাস। আর এই জানতে হলে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তাহলে এই ভিডিওটি চালু করছি, দেখতে থাকুন। জগৎ শেঠের পারিবারিক ইতিহাস অনেক আগের। জগৎ শেঠের পরিবার ভারতবর্ষের অত্যন্ত সম্ভ্রান্ত ও মর্যাদাসম্পন্ন এক পরিবার হিসেবে পরিচিতি ছিল। কিন্তু পলাশির যুদ্ধের মূল কাণ্ডারি জগৎ শেঠের শেষ পরিণতি কী হয়েছিল তার ইতিহাস আপনাদের সকলকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এইটি হলো জগৎ শেঠের বাড়ি বা প্যালেস। তবে একটি কথা বলে দিই, এখানে সম্পূর্ণভাবে ক্যামেরা নিষিদ্ধ। আর এই ক্যামেরা নিষিদ্ধ থাকার কারণে আমাকে গোপনভাবে ভিডিও শ্যুট করতে হচ্ছে। তাই আমার ফেস বা ভালোভাবে ভিডিও দেখাতে পারছি না আপনাদের। এইটি হলো টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে 20 টাকা করে জনপ্রতি টিকিট কেটে জগৎ শেঠের বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। এইটি হলো জগৎ শেঠের বাড়ির ভিতরের অংশ। অষ্টশতকের বাংলার ইতিহাসের বিখ্যাত ধনী জগৎ শেঠ কোনো এক ব্যক্তি নন। জগৎ শেঠ একটি পারিবারিক উপাধি। বিপুল ধনসম্পদ ও সেই সুবাদে প্রভুত্ব রাজনৈতিক ক্ষমতা ভোগকারী এই পরিবারটির অবস্থান ছিল সেই সময়ে সুবা বাংলার রাজধানী মুর্শিদাবাদে। জগৎ শেঠেরা আদিতে বাংলার মানুষ নন। তাদের আদি নিবাস রাজস্থানের যোধপুরের নাগর অঞ্চলে। প্রথমে তারা জৈন ধর্মাবলম্বী ছিল, পরে আবার বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন, আরও পরে তারা জৈন ধর্ম গ্রহণ করেন। এই বংশের প্রাচীন ইতিহাস ঘাঁটতে বসলে দেখতে পাওয়া যায় হীরানন্দ সাহু নামে এক ব্যক্তি যোধপুর থেকে পাটনায় আসেন। অসম্ভব দরিদ্র হীরানন্দই মনের দুঃখ নিয়ে দিন কাটাতেন। এমন সময় একদিন তিনি পাটনা শহরের কাছে একটি জঙ্গলে প্রবেশ করেন। সেখানে কারোর আর্তনাদ শুনতে পেয়ে তার অনুসরণ করে একটি ভাঙা প্রাসাদে পৌঁছান। তার ভিতর থেকে সেই আওয়াজ আসছিল। সেইখানে দেখে এক মৃত্যু পথযাত্রী বৃদ্ধা যন্ত্রণায় কাতরাচ্ছেন। হীরানন্দনী তার যথাসাধ্য সেবা করলেও সেই বৃদ্ধা মারা যান। কিন্তু মৃত্যুর আগে হীরানন্দকে একটি গুপ্তধনের সন্ধান দিয়ে যান। সেই গুপ্তধনের মধ্যে নাকি ছিল প্রচুর স্বর্ণ মুদ্রা। সেই সোনাই হীরানন্দনী বংশকে ধনী করে তোলে। হীরানন্দনী তার 7টা ছেলেকে ভারতের 7টি জায়গায় গদিয়ান করে দেয়। কনিষ্ঠ পুত্র মানিকচাঁদ আসেন মুর্শিদাবাদে। তিনিই জগৎ শেঠের বংশের প্রতিষ্ঠাতা। এক সময়ে বাংলার রাজধানী ঢাকাতেও স্থানান্তরিত হয়। মানিকচাঁদ ঢাকাতে তার গদি স্থাপন করেন। মূলত তেজারি বলাই ভালো। ব্যাংকিং ছিল মানিকচাঁদের ব্যবসা। তখন বাংলায় মুঘল শাসনাধীন। নবাব পদে অসীন মুঘল বংশীয় আজিম উ শান মুর্শিদ কুলি খান তার দেওয়ান মাত্র। ওই সময়ে নবাবের সঙ্গে দেওয়ানের মনোমালিন্য হওয়ায় মুর্শিদ কুলি মুর্শিদাবাদে চলে আসেন। মানিকচাঁদও তার সঙ্গে চলে আসেন। ক্রমে মানিকচাঁদ ও মুর্শিদ কুলি খাঁর অন্যতম প্রধান পরামর্শদাতা হয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে তার শ্রীবৃদ্ধিও ঘটতে থাকে। কথিত আছে মুর্শিদ কুলি খান বাংলা, বিহার, উড়িষ্যার নিজামত্ব পদ লাভ করে মুর্শিদাবাদে ট্যাক্সশাল স্থাপন করেছিলেন। সেই ট্যাক্সশালের প্রধান পরামর্শদাতা ছিলেন মানিকচাঁদ। মুর্শিদ কুলি খাঁ মানিকচাঁদের জন্য শেঠ উপাধি জোগাড় করে দেন তৎকালীন দিল্লির বাদশাহ ফারুক শাহীর কাছ থেকে। বিনিময়ে মানিকচাঁদ মুর্শিদ কুলি খানকে বিপুল অর্থ দিয়েছিলেন বলে কথিত আছে। তিনি ভাগীরথীর পূর্ব তীরে প্রাসাদ নির্মাণ করেন, যা আজ একটি দ্রষ্টব্য স্থান মাত্র। অর্থাৎ এই যে প্রাসাদটি দেখছেন, এই প্রাসাদটির কথাই বলছি।
মানিকচাঁদ অপৌত্তরক ছিলেন, তাই তিনি নিজের ভাগ্নে ফতেচাঁদকে দত্তক নেন। ফতেচাঁদই প্রথম জগৎ শেঠের নামে পরিচিত হন। ইতিমধ্যে মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হলে তার জামাতায় সুজাউদ্দিন বাংলার সুবেদার হন। জগৎ শেঠ ফতেচাঁদ তার প্রধান পরামর্শদাতা অন্যতম হয়ে ওঠেন। ফতেচাঁদেরই সহযোগিতায় সুজাউদ্দিন 1.5 কোটি টাকা রাজস্ব হিসেবে দিল্লিতে পাঠাতে পেরেছিলেন। বোঝা যাচ্ছে জগৎ শেঠ এর মধ্যে কী পরিমাণে আর্থিক সম্পদ মালিকানা হয়ে উঠেছিলেন। মৃত্যুর আগে সুজাউদ্দিন তার ছেলে সরফরাজ খানকে জগৎ শেঠের পরামর্শ মেনে চলার উপদেশ দিয়েছিলেন, কিন্তু ভোগবিলাসে আসক্তি সরফরাজ তা মানেনি। উল্টে জগৎ শেঠ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তিনি জনসমক্ষে অপমান করতে শুরু করেন। অপমানিতদের মধ্যে দিয়ে আজিমাবাদের শাসনকর্তা আলীবর্দী খান ছিলেন। আলীবর্দী তার দাদা হাজি আহমদ ও জগৎ শেঠের সঙ্গে ষড়যন্ত্র করে সরফরাজকে সিংহাচ্যুত করেছিলেন। 1744 সালে ফতেচাঁদ মারা যান। তিনি তার ছেলে আনন্দচাঁদ, দয়াচাঁদ ও মহাচাঁদ, আনন্দচাঁদ ও দয়াচাঁদ অল্প বয়সী মারা গিয়েছিলেন। ফলে বিপুল ধনসম্পত্তির উত্তরাধিক এসে পড়ায় পৌত্রে মহাত্মা চাঁদ ও স্বরূপচাঁদের ওপরে। দিল্লির বাদশাহের কাছ থেকে মহাত্মা জগৎ শেঠ উপাধি লাভ করেন, স্বরূপচাঁদ লাভ করেন মহারাজ উপাধি। ওই সময়ে জগৎ শেঠের আর্থিক প্রতিপত্তি বিশেষ পর্যায়ে ওঠে। তাদের গদিতে সর্বদাই 10 কোটি টাকার কারবার চলত, উল্লেখ করেছেন মুর্শিদাবাদের কাহিনীর লেখক নিখিল রায়। শুধু নবাব নয়, তাদের খাতিক ছিল বড় বড় জমিদার, মহাজন ও ব্যবসায়ী। ক্রমে ইংরেজ ও ফরাসি বণিকরাও জগৎ শেঠের কাছ থেকে টাকা ধার নিতে শুরু করেন। জগৎ শেঠ নিয়মিত আনাগোনা শুরু হয় কলকাতা ও চন্দননগরে। ইংরেজ ও ফরাসি বণিকদের বিলাসবহুল জীবনযাপনের জন্য অনেক ধার দিতেন মহাত্মা চাঁদ। বলাই বাহুল্য, সেই টাকা চড়া সুদের বিনিময়ে। এদিকে আলীবর্দী খাঁ নবাব হওয়ার পর বাংলার মারাঠিদের বর্গীদের আক্রমণ ঘটে। নিরন্তর যুদ্ধে চালাতে হয় নবাবকে। এই যুদ্ধের খরচা অধিকাংশই ঋণ হিসেবে দিয়েছিল জগৎ শেঠ। বর্গীদের আক্রমণে আলীবর্দী সফল হয়ে সঙ্গে রুখতে পেরেছিলেন, তবে এর পিছনে যে জগৎ শেঠের একটি বড় ভূমিকা রয়েছে তা বাংলার কারোর জানতে বাকি ছিল না। সেই সময়ে বাংলার অভ্যন্তরীণ বাজারেও নিরন্তর হয়ে উঠেছিল জগৎ শেঠ। জগৎ শেঠ এই সময় থেকেই বাংলা অনেকের জমিদারে তার ক্ষতির পরিণত করেন। বাংলার নবাবদের রাজস্ব নীতি ছিল ভয়ানক করা। রাজস্ব অনাদায় আলীবর্দী জমিদারদের কঠোর শাস্তি দিয়েছিলেন, এমন নজরও প্রচুর। এই কারণেই দ্রুত টাকা জোগাড় করতে জমিদার জগৎ শেঠের কাছে দ্বারস্থ হতে শুরু করেন। জগৎ শেঠও তারা চড়া সুদের বিনিময়ে ঋণ দিতেন। অনেক সময়ে তাদের জমিদার হয়ে নবাবের সঙ্গে বিবাদেও মীমাংসা করেন। সেই সময়েই জগৎ শেঠের পরিবারের ভৈরব বাড়তে থাকে। কিন্তু আলীবর্দীর পর যখন সিরাজদৌলত নবাব হন, তখন জগৎ শেঠের ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরতে শুরু করেন। মোহনলালকে দেওয়ানি হিসেবে নিয়োগ করেন সিরাজ। মোহনলালের সঙ্গে জগৎ শেঠের সম্পর্ক ভালো ছিল না। ওদিকে ইংরেজদের হয়ে সাপাই গাইতে গিয়ে জগৎ শেঠকে সিরাজের কাছে অপমানিত হন। সিরাজ নাকি একদিন জনসমক্ষে একটি চর মারেন। আহত বাঘ জগৎ শেঠ। এবার লিপ্ত হয় সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। লর্ড ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্রে অংশ নেন সিরাজের স্বেচ্ছাচারিতার কারণে বাংলার বেশ কিছু জমিদাররাও। জানা যায় মির্জাফর এবং জগৎ শেঠের উদ্যোগী ষড়যন্ত্রের অংশীদার হয়ে ওঠেন। এই তরবারিগুলো হলো নবাবী আমলের তরবারি বা বহু পুরানো দিনের তরবারি। শুরু হয় পলাশির যুদ্ধ এবং পলাশির যুদ্ধেতে ইংরেজদের অর্থদান করেছিলেন জগৎ শেঠ। ফলস্বরূপ পলাশির যুদ্ধে হেরে যায় সিরাজদৌলত।
জগৎ শেঠের দ্বিতীয় বাড়ি ভিতরে প্রবেশ করতে হলে এই টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের পর জগৎ শেঠের ইংরেজদের আসল রূপ বুঝতে পারেন, কিন্তু ততদিন অনেক দেরি হয়ে গেছে। মির্জাফরের পর বাংলার নবাবী তখতে বসেন মীর কাসেম। স্বাধীন চেতনা নবাবের সঙ্গে ইংরেজদের সংঘাত বাঁধে। 1764 খ্রিস্টাব্দে বক্সের যুদ্ধে পরাজিত মীর কাসেম জগৎ শেঠ, মহাত্মা চাঁদ ও স্বরূপচাঁদকে বন্দি করে মুঙ্গারে নিয়ে যান এবং পরবর্তী সময় তাদের হত্যা করেন। মহাতাব চাঁদের পুত্র কুশল চাঁদ জগৎ শেঠের উপাধি লাভ করেন, কিন্তু ব্রিটিশরা কলকাতায় কোষাগারের টাকশাল হস্তান্তর করার ফলে মুর্শিদাবাদের একটি বেসরকারি ব্যাংকের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে হ্রাস পায়। কুশল চাঁদ যখন শেঠ হন তখন তার বয়স ছিল 18। তার পিতা মহাত্মা চাঁদের রাজনৈতিক বুদ্ধিমত্তার অভাব ছিল। এইভাবে জগৎ শেঠেদের ভাগ কমতে থাকে। গোবিন্দ চাঁদ পরিবর্ত শেঠ 1864 সালে মারা যান এবং পরিবারের শেষ সদস্য 1912 সালে মারা যান এবং জগৎ শেঠেদের সপরিবারের সদস্যরা এইভাবেই শেষ হয়ে যায়। জগৎ শেঠের প্রাসাদে রয়েছে এমন কিছু জিনিস যা তাদের বৈরব্যভাবে সক্ষম বহন করে। বহু মূল্য অবশাস, অস্ত্রশস্ত্র ইত্যাদি ছড়িয়ে রয়েছে সারা বাড়িতেই, কিন্তু সেই সঙ্গে রয়েছে কিছু রহস্য। প্রাসাদে ঢোকার মুখে রয়েছে এক গোপন সুড়ঙ্গ প্রবেশ মুখ। সেই সুড়ঙ্গটি কাঠগোলার বাগানবাড়ির সঙ্গে যুক্ত। মনে রাখা দরকার, জগৎ শেঠের ছিলেন জৈন ধর্মাবলম্বী, আর কাঠগোলায় বাগানবাড়ি আসলে জিয়াগঞ্জের ধনী ব্যবসায়ী জৈন ধর্মাবলম্বী দুর্গের পরিবারের প্রাসাদ। জগৎ শেঠের প্রাসাদে রয়েছে ভূগর্ভস্থ কক্ষ। মাটির নিচে এই ঘরগুলিতে নাকি সঞ্চয় থাকত জগৎ শেঠের পরিবারের টাকা পয়সা, সোনা দানা। এই প্রাসাদের অন্যতম রহস্যময় বস্তুটি হলো একটি আয়না। কেউ যদি এই আয়নার সামনে দাঁড়ায়, তিনি নিজের মুখ দেখতে পান না। দেহের অন্য অংশ দেখা গেলেও খুব আশ্চর্যজনকভাবে এই মুখ দেখতে পায় না। পরের ব্যাপারটা আসলে আয়না নির্মাতার কৌশল, কিন্তু জগৎ শেঠের পরিবারের ইতিহাসের দিকে তাকালে এই আয়নাকে বড় বেশি প্রতীক বলে মনে হয়। বাংলার ইতিহাসে অন্যতম প্রধান কলঙ্কর সঙ্গে জড়িত জগৎ শেঠ আয়নায় যেমন লুকিয়ে ফেলতে চায় অনেক কিছু, আয়নার পিছনে কি রয়েছে যেমন জানা যায় না, তেমনি আয়নার সামনে দাঁড়ানো মানুষও আত্মপরিচয় হারিয়ে ফেলে। হারিয়ে যায় বাংলার ইতিহাসের এক অখ্যাত অধ্যায়। এইটি হলো জগৎ শেঠেদের পারিবারিক জৈন মন্দির। বন্ধুরা, আমি পূর্বেই বলে দিয়েছি যে ক্যামেরা এখানে নিষিদ্ধ, সেই জন্য ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। যতটুকু গোপনভাবে শ্যুট করতে পেরেছি ততটুকুই আপনাদের শেয়ার করতে পারলাম বা করছি। এবং যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর এই জৈন মন্দিরের পাশেই আছে জগৎ শেঠেদের লক্ষ্মী মন্দির, আর এই মূর্তিটি হলো সেই পুরানো লক্ষ্মী মূর্তি। বন্ধুরা, জগৎ শেঠেদের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম, এবং এই ভিডিওটি দেখে আপনাদের সকলে কার কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকবেন। নমস্কার।